ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ ও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ একাধিক সংশোধনীর পর গতকাল সোমবার সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। আগামীকাল 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিল্পের কাঁচামালে শুল্ক কর ছাড় সহ পাশ হওয়া অর্থ বিলে 64 সংশোধনী এনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেন নতুন অর্থ বছরের রাজস্ব নীতি ব্যবসা বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়ক হবে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাজেটকে জীবন বান্ধব বাজেট হিসেবে সংজ্ঞায়িত করে বলেছেন, বাস্তবতা অনেক কঠিন, তারপরেও সর্বোচ্চ বুদ্ধি বিবেক ও জ্ঞান দিয়ে তারা যে বাজেট পাশ করেছেন তা যেন সকল শ্রেণী পেশা মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে, তারা সেই চেষ্টাই করেছেন। এদিকে ব্যবসায়ীদের অনেকে এই বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে মূল্যায়ন করলেও অর্থনীতিবিদরা স্বীকার করেছেন তারেক রহমানের বাজেট চিন্তাশীল কিন্তু বাস্তবায়নের আর্থিক ভিত্তি দুর্বল। কারো কারো মতে সামর্থ্যের কথা বিবেচনা না করেই প্রত্যেক সরকারের ন্যায় বিএনপি সরকারও তাদের বাজেটের আকার বাড়িয়েছে। বাজেট বাস্তবায়ন নিয়ে এমন শঙ্কা থাকলে সেই বাজেট কি আদৌ জীবন বান্ধব হবে, পারবে কি জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে? এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, পাশ হয়েছে বাজেট এবং এই বাজেট নিয়ে যে আলোচনা আমরা দীর্ঘদিন করেছি বা সব সময় আসলে বাজেট পাশ হওয়ার পর যে আলোচনাটি সবার আগে আমরা করতে শুনি সেটি হচ্ছে বাস্তবায়ন আমরা করতে পারবো কিনা। সব বাজেটেই বা আমরা যদি আসলে বাংলাদেশের অর্থমন্ত্রী যিনিই হোক না কেন সেই দিকে পেছন ফিরে যদি একটু তাকাই, গত কয়েক দশক ধরে বাংলাদেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে মোটা দাগে যে 4টি প্রবণতা আমরা দেখি সেই 4টি এবারের বাজেটেও অপরিবর্তিত থেকে গেছে, এমনটাই বিশ্লেষকরা বলছেন। এই যে মোটা দাগে যে বিষয়গুলোকে আসলে প্রবণতার কথা আমরা বলছি সেগুলো যে অপরিবর্তিত থাকলো, সেই বাজেটকে আমরা জীবন বান্ধব বলার সুযোগ পাচ্ছি কিনা? দেখুন, একটা নতুন সরকার আসার পরে ফেব্রুয়ারি মাসে, আমার মনে হয় মার্চ মাসে তারা দায়িত্ব নিয়েছে, তো মার্চ থেকে জুন এই 4 মাসের ভিতরে একটা সরকার যে তার মতো করে একটা বাজেট দিতে পেরেছে, এখানে আপনি তার মুনশিয়ানা বলতে পারেন। অবশ্যই এটা ঠিক যে তার কাঠামোগত জায়গাতে খুব বড় কোনো পরিবর্তন হয়তো নেই, কিন্তু যে জায়গাগুলো একটি নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকে সেই সমস্ত জায়গাগুলোতে সরকার কিছু কিছু উদ্যোগ নেবার চেষ্টা করেছেন। যেমন ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, ইন্ডিভিজুয়াল যারা ইনকাম আর্নার্স, তারা আইসিটি খাতে যারা কাজ করছেন, তারা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে নতুন কিছু উদ্যোগ নেওয়া, তারা এই ধরনের কিছু উদ্যোগগুলো নিয়ে সরকার তার যে একটা বৈশিষ্ট্যগত জায়গা আছে সেটা সে দেখাতে চেয়েছে। প্রশ্ন হলো যে নর্মাল যে কাঠামোটা, সেই কাঠামোর ভিতরে আমরা খুব একটা মুনশিয়ানা দেখিনি। যেমন ওই ঘাটতি রয়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে, যে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, এডিপি বাস্তবায়নের যে হার, দুর্বল হার, তারপরেও আবার একটা উচ্চ এডিপি ধরা, আবার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া, যদিও বলছে কম নেবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে ব্যাংক ব্যবস্থা থেকে তাকে বেশি ঋণ নিতে হবে, বিদেশি ঋণ প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, এই প্রবণতাগুলো তার রয়েছে। সেটা তারপরেও বলতে হবে যে হ্যাঁ, সরকার তার জায়গা থেকে যে ধরনের একটা নতুন সরকার একটা যে ধরনের একটা দিকভার দিতে চেয়েছে সেটা এই জায়গাটিতে আছে। আমরা বিশ্লেষকদেরকে এটিও বলতে শুনেছি, বিশেষ করে আমি যদি বদিউল আলম মজুমদারের একটি বক্তব্যের দিকে তাকাই, তিনি বলেছেন যে আমরা আসলে অন্তত এই সরকার আসবার পর, আপনি যেটি বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেই বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, এরপরে সেই প্ল্যানটার দিকে সবাই তাকিয়েছিলাম এবং বাজেটেও বেশ কিছু নতুনত্ব পাবো সেই চিন্তাও করছিলাম। কিন্তু তিনি যখন বললেন যে বাস্তবে মনে হচ্ছে আমরা আবারও অতীতের মতোই একটা ছক বাঁধা বাজেট পেয়েছি, তাই কি মনে হচ্ছে আপনার? দেখুন, বাজেট স্পিচটি যদি পড়েন তাহলে কয়েকটা জায়গায় তাদের কিছু জায়গায় তাদের আলাদা কিছু করবার তাগিদ বোঝা যায়। যেমন তারা 10টি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা গুরুত্ব দিতে চেয়েছেন: ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট লেড গ্রোথ, ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের 10টি জিনিসকে তারা, প্রাইভেট সেক্টর লেড ইকোনমিক গ্রোথ, ইনভেস্টমেন্টকে অ্যাক্সিলারেট করতে চান, এগুলো তারা বলেছেন। আবার একই সাথে তারা বলেছেন 3R দিয়ে তারা বলেছেন যে রিকভারি, রিজেনারেশন, এরকম করে পুনরুদ্ধার করবেন, আবার একই সাথে প্রবৃদ্ধির দিকে তারা যাবেন, এরকম বলেছেন। তার মানে এই না যে সেগুলো আবার খুব ডকুমেন্টের ভিতর অনেক ওয়েল রিফ্লেক্টেড হয়েছে তা না, কিন্তু অন্তত চিন্তা চেতনার ভিতরে কিছু একটা নতুনত্ব করবার তাগিদ আছে, সেটা বোঝা যায়, সেই চেষ্টাটি আছে। এবং তারা বলছেন যে আমরা টার্গেট করছি 1 বছরে আমরা পারবো না, প্রথম 3 বছর যাবে আমাদের রিকভারিতে, চতুর্থ বছরে গিয়ে এটা স্ট্যাবিলাইজেশনে, পঞ্চম বছরে গিয়ে আমরা হয়তো আস্তে আস্তে বাড়বো, এটি তারা বলতে চান।
চান। সুতরাং আমি যদি কাঠামোগত জায়গাতে যদি খুব বেশি না বলি, অন্তত নতুন সরকারের রাজনৈতিক বিষয়গুলোর দিকে যদি বলি, সেগুলোর অন্তত রিফ্লেকশন বোঝা যায় যে একটা নতুন সরকার একটা নতুন বাজেট দেবার চেষ্টা, সেটা অন্তত বিভিন্ন জায়গায় আছে। এটি জনবান্ধব বা বান্ধব কিনা সেটা সেই জায়গাটি ওইভাবে বলার চেয়ে অন্তত সকল শ্রেণী পেশার মানুষকে কিছু না কিছু ভাবে টাচ করা যায়, এরকম কিছু উদ্যোগ নেবার একটা প্রচেষ্টা আছে। যে প্রচেষ্টা আপনি দেখতে পাচ্ছেন মোহাম্মদ হাতেম, সেই প্রচেষ্টার জায়গাটিতে ব্যবসায়ীদের দিকে যদি আমরা তাকাই, এই বাজেটকে প্রধানমন্ত্রী জীবন বান্ধব বাজেট বলেছেন, তার মানে বাস্তবতাটা আসলে কতখানি জীবন বান্ধব হতে যাচ্ছে এই বাজেটকে ঘিরে সেটিও আমাদের চিন্তা করতে হবে। ব্যবসায়ীদের ওপর আজকে যে বাজেট পাশ হলো, সেই বাজেট কতখানি চাপ প্রয়োগ করবে, নাকি আসলে সত্যিকার অর্থে খানিকটা আসলে আপনাদের জন্য এই ব্যবসা করার জায়গাটি বা বিনিয়োগের জায়গাটি খানিকটা শিথিল হয়েছে? আমি প্রথমেই যেটা বলতে চাই যে এই যে একটা সংকট, দীর্ঘদিন যাবত আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সেই সংকটকালে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য এই বাজেটটা আমি মনে করি একটা সুষম এবং খুব ভালো বাজেট হয়েছে। এবং আমরা একটা জিনিস যেটা দেখেছি যে প্রত্যেকটা, যেটা মোয়াজ্জেম বললেন, যে প্রত্যেকটা কর্নারেই ওনারা টাচ করেছেন এবং ওখানে যে ওনাদের যে আন্তরিকতা ছিল এই বাজেটের ইয়ের মধ্যে, এটা কিন্তু প্রতিফলিত হয়েছে। তো সেই জায়গায় আপনি যদি বলেন যে চ্যালেঞ্জিং কিছু জায়গা তো অবশ্যই এরপরেও থাকবেই, যেমন ধরেন এই যে বিশাল একটা রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, যে 6,05,000 কোটি টাকা বা 4,000 কোটি টাকা, এবং অলটুগেদার গিয়ে 6,95,000 কোটি টাকা, এইটা একটা চ্যালেঞ্জিং। আমি মনে করি এইটা খুব কঠিন হয়ে যাবে এই লক্ষ্যমাত্রা অর্জন করা। আর এই লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলেই যেটা আমরা খুব আতঙ্কিত, ট্যাক্সনেটের আওতা যদি না বাড়ে, তাহলে যদিও বেশ কিছু উদ্যোগ আছে ট্যাক্সনেটের আওতা বাড়ার, বাট ওইটা যদি না বাড়ানো যায়, তাহলে আমরা যারা কিছু সংখ্যক ট্যাক্সনেটের মধ্যে রয়েছি তাদের উপর চাপটা যে বেড়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটার মধ্যে আমাদের শঙ্কার কারণ। আপনি যে ঋণের কথা বলছিলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করবার কথা বলা হয়েছে এই বাজেটে, মানে বিনিয়োগের জায়গাটি বৃদ্ধি কিংবা কর্মসংস্থান বৃদ্ধিতে যথেষ্ট জোর এই বাজেটে দেওয়া হয়েছে বলে কি মনে করেন? না, বিনিয়োগ নির্ভর অর্থনীতি আমি এখনো এটাকে এটাকে এখনো ওই অবস্থা ফিরে আসছে বলে আমরা মনে করি না। এবং অন্তত এই সরকারের যেটা মোয়াজ্জেম বলছিলেন যে মাত্র 4 মাস সময় পেয়েছে, 4 মাসের মধ্যে যেই বাজেটটা দেওয়া হয়েছে সেখানে আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো অভাব ছিল না নিঃসন্দেহে, আমরা যেটা দেখেছি। তবে সরকারকে সেই জায়গায় একটু জায়গা দিতে হবে, সময় দিতে হবে। বিনিয়োগের পরিবেশ ফিরে আসতে হয়তো সময় লাগবে। একটা ওই সময়টা পার হইলে পরে 1-2 বছর যাওয়ার পরে বোঝা যাবে পরিস্থিতি কোথায় যাচ্ছে। আপনি যদি বিগত অনেক বছর যাবৎ যদি দেখেন যে বিনিয়োগ কিন্তু প্রতি বছর কন্টিনিউয়াসলি কিন্তু ডিক্লাইনই করছে। আমি যদি গত 5 বছর যদি ধারাবাহিকতা দেখি, ডিক্লাইন করেছে। ইভেন বাংলাদেশ ব্যাংকের এই লেটেস্ট যে রিপোর্ট, আপনার সেইখানেও দেখবেন যে ক্রেডিট রিপোর্ট গ্রোথ কিন্তু নাই, ডিক্লাইন করেছে সেখানে। তো এই সবগুলোই কিন্তু বিনিয়োগের একটা জন্য একটা নেগেটিভ সাইড দাঁড়িয়ে আছে। এবং সেখানে গ্যাস বিদ্যুতের সংকট, তারপরে ব্যাংকের ইন্টারেস্ট রেট, এই সব কিছু মিলে যে পরিস্থিতি, ব্যাংকিং সবচেয়ে যেটা আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি ফেস করছি আমরা ব্যবসায়ীরা, ব্যাংকিং খাতের চরম মানে আমাদেরকে যেটা সুযোগ সুবিধা থেকে তারা যেভাবে বঞ্চিত করছে, এবং তারা কোনোভাবেই নানাভাবে আমাদেরকে অসহযোগিতা করছে, চরম অসহযোগিতা চলছে ব্যাংকিং খাতে সেই জায়গায়। এবং আপনি যদি দেখেন বিগত সময় যে ইন্ডাস্ট্রিগুলি যে বন্ধ হয়েছে, কলকারখানা যেগুলি বন্ধ হয়ে গেছে, তার অধিকাংশই দেখবেন আপনার ব্যাংকিং অসহযোগিতার কারণে। এই সরকারও তো বারবার বলছে আসলে ব্যাংকিং খাত একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আবার আমরা দেখলাম 3R কৌশলে অর্থনীতিকে পুনরুদ্ধার করার একটা চেষ্টা করা হলো, সেটিও আসলে কতখানি কাজে লাগবে সেটাও তো একটা প্রশ্ন থাকতে পারে। আমি যদি একটু যুক্ত করি, আমার কাছে মনে হচ্ছে যে এবারের বাজেটের সবচেয়ে অনুল্লেখিত বা মানে অনুচ্চারিত যে অংশটি আলোচনায় আসে নাই, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটা আসলে আমি আলোচনায় খুব কম দেখেছি। সেটা হলো ব্যবসায়ীদের ব্যবসা সহায়তা দেবার জন্য বিস্তর অনেকগুলো
উদ্যোগ নেওয়া হয়েছে ব্যবসা সহজ করবার জন্য, যেটাকে ডিরেগুলেশন বলছে তারা, বিজনেস ডিরেগুলেশন বলছে তারা। ডিরেগুলেশন শব্দটি হয়তো কিছুটা মানে বলা যেতে পারে একটু পপুলার, কিন্তু ব্যবসা সহজ করার জন্য সুনির্দিষ্ট কিছু উদ্যোগের কথা বলা আছে, যেটার সাথে বাজেটের সরাসরি সম্পর্ক নেই। যেমন বলা হচ্ছে রেজিস্ট্রেশনের কাজটি তারা 28 দিনে শেষ করবেন। মানে সেগুলো আসলে কতখানি বাস্তবায়ন করা সম্ভব সেটা সেটা একটা, নিয়েও কিন্তু একটা আগে প্রশ্ন যেমন 3 থাকে। মাস জি। ছিল, 300 দিন ছিল, সেটাকে তারা কমিয়ে আনতে চাচ্ছেন। জি। তারপরে ডিজিটালি সমস্ত ধরনের কাজগুলোকে করার তারা একটা নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া উদ্যোগের কথা, হচ্ছে। কিন্তু এই এত কাজগুলো উদ্যোগের কাজে দেবে মধ্যেও আমার এক ধারণা। ধরনের উদ্বেগ কিন্তু থেকে গেল। বদিউর রহমান, যেই বাজেট নিয়ে আমরা আলোচনা করছি সেই বাজেটে রাজস্ব আহরণ এবং বাজেট ঘাটতি নিয়ে যে উদ্বেগ উত্থাপিত হয়েছে সেটি নিয়ে একটা বিস্তর আলোচনা হয়েছে, এবং এনবিআর এর সামনে যে বিশাল বড় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাজেট আসলে কতখানি জনমানবের জন্য আমাদের কাজে আসবে বলে মনে করেন? ধন্যবাদ। এগুলো তো গতাগন্তিক ধারা, সবসময় বাজেট আসলে এরকম বলা হয়। কেউ জনবান্ধব বলবে, কে নতুন শব্দ দিয়ে জীবন বান্ধব বলবে। এগুলো সরকারের রাজনৈতিক দর্শন অনুযায়ী তারা বাজেটের মধ্যে তাদের দর্শন প্রতিফলন করেন। এই যে কেউ কেউ বলেন, অনেকেই বলেন যে সরকার মাত্র 4 মাস সময়ের মধ্যে এরকম একটা ভালো বাজেট দিয়েছে। এখানে আমি একটু ডিফার করি। সরকার রাজনৈতিক দলের কোনো দিন মেয়াদ থাকে না। তারা ক্ষমতার বাইরে থাকলেও তখন তারা সব কিছু গবেষণা করে দেখে, চিন্তা করে। সেদিক থেকে 4 মাস সময় দিয়ে বলার দরকার নেই। 17 বছর থেকেই তো তারা ক্ষমতার বাইরে ছিলেন, তখন চিন্তা করেছেন। বাজেটটা তুলনামূলকভাবে উচ্চবিলাসী যেটা বলা হচ্ছে আগের থেকেও বেশি, এটা একটা আমাদের হেরিটেজ আছে। আগের সরকার যতটুক পরের সরকার যদি সেটা বেশি রিয়ালিস্টিক মনে করে একটু কমাতে যায়, তাহলে হয়তো বিরূপ সমালোচনায় পড়বে। সেই জন্য একটু বেশি নিতে হয়, এটা স্বাভাবিক। আর দ্বিতীয় জিনিস হইল, আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেটা দেখি, আপনি প্রথমেই যদি টার্গেট অনেক কমিয়ে ফেলেন, তাহলে মাইল্ড টেনশন, যেটা চাপ থাকবে যারা বাস্তবায়ন করবে, সেটাও থাকবে না, বেশি রিল্যাক্সড হয়ে যায়। এটা শেষের দিকে দেখা যায়। হয়তো সমালোচনা করা যেতে পারে যে বর্তমান বাজেটে তো 1 লক্ষ কোটি টাকার মতো এখনও রাজস্ব টার্গেট পিছিয়ে আছে, তাহলে আবার বাড়তি কেমনে করবে? সম্ভব। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি, 18 কোটি মানুষের দেশে এই 6,04,000 কোটি টাকা রাজস্ব বাজেটের, এটা মোটেই অসম্ভব নয়। এটা সম্ভব, এর থেকে বেশি সম্ভব। বরং স্বাধীনতার 55 বছর পরে এই বাজেটটা আরও বড় হওয়া দরকার ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, আমাদের যিনি সরকার প্রধান থাকবেন, যারা সরকারে থাকেন, সেটা রাজনৈতিক হোক অথবা সেনা নির্দেশিত, সেনা সমর্থিত হোক, এই সরকারগুলো কেউই রাজস্ব আহরণের দিকে, অভ্যন্তরীণ সম্পদের দিকে মনোযোগী হন না। এটা স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি। এই পর্যন্ত কোনো একটা সরকার স্বাধীনতার পর থেকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অভ্যন্তরীণ সম্পদটাকে বেশি করে দেখে বড় হবেন, বড় বাজেট দেবেন, সেটা করেন না। বেশি বাইরের দিকে থাকেন। সেই ট্রেন্ডটা এখন কমেছে হয়তো, কিন্তু তারপরও সম্ভব কিভাবে? 1 নাম্বার আসেন আপনি, রাজনৈতিক সরকারে যিনি প্রধান থাকবেন, ইনি অনেকগুলো ডাইমেনশন চেঞ্জ করতেছেন এখন। জনাব তারেক রহমান জি। অনেক কিছুতে একটু নূতনত্ব আনার চেষ্টা করতেছেন। সেই নূতনত্বের থেকে যদি উনি বলেন, নির্দেশনাটা আসে যে সরকার প্রণীত শুল্ক আইন, ভ্যাট আইন এবং আয়কর আইন এবং সরকার কর্তৃক পাশকৃত বাজেটে যেই পন্থায় রাজস্ব আহরণের কথা বলা হয়েছে, ঠিক সেই পন্থায় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ করবে। আহরণটা একটু সময় বেশি লফটিও মনে হয়, মনে যেন ফুলে মধু বসে আছে, মৌমাছি গিয়েই আহরণ করে নিয়ে আসবে। এত সহজ নয়। হাতেম সাহেবের টাকা রাজস্ব বোর্ডের পকেটে আসতে বহু কাঠখড়ি ফোড়াইতে হবে। তো সেই জন্য ওটা আদায়েরও প্রশ্ন থাকে। মানে সেই সেখানেও তো একটা ক্ষেত্রে প্রশ্ন আছে যে গত জি, প্রায় 1 দশক এটা ধরে শেষ করতে এনবিআর দেন। তার বার্ষিক রাজস্ব আদায়ে লক্ষ্য করে ব্যর্থ হয়ে আসছে। এটা শেষ করতে দেন। ব্যর্থ তো আগেই বলেছি। তাহলে সরকারের সেই নির্দেশনা থাকলে সবাই থেকে এভাবে করবেন, রাজস্ব বোর্ড একটু বল পাবে। এরপরে যদি সরকারি উপদেষ্টা মন্ত্রীর পরে আসেন আপনি এমপি সাহেবরা, যে তাদের থেকেও যার যতটুকু পাওনা, কেমন? কারণ হলফনামা দেওয়ার সময় তো আগে কী ছিল, পরে কী হয়ে যায়, তাহলে সে অনুপাতে ট্যাক্স আসে কিনা দেখতে হয়। এই 2টা শ্রেণী যদি এসে যায়, রাজনৈতিক দলের যারা আছে তাদের সবার প্রতি যদি একটা দেশের উদ্বুদ্ধকরণ, দেশপ্রেমের মতো করে কথাগুলো প্লেস করে আনা যায়,
কোনো বিষয় না। এগুলা ঠিক হইলে বাকি যারা ট্যাক্স দেন না, কম দেন, ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, আমলা বলেন, খেটে খায় বলেন, তখন দেখবেন সুর করে আসবে। নাম্বার ওয়ান, আপনি জনগণকে সরকার যে টাকা আপনার থেকে নেবে সেটা অপচয় করবে না, চুরি করবে না, এবং আমলা কামলাদা অনেকগুলা বাড়ির মালিক হবে না। হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে আপনি সেটা এনশিওর করতে পারবেন কিনা, দেয়ার লাইজ ইউর মানে ক্রেডিট। সবচেয়ে বেশি দায়িত্বটা, গুরু দায়িত্বটা এই মুহূর্তে সরকারের হাতেই। তারা কত রাজনৈতিক সদিচ্ছের উপর নিশ্চয়ই, কিন্তু এরপরে এনবিআর এর এখনকার যে সক্ষমতা, সেই ভিত্তিতে এখনকার এই বাজেটকে মানে এই ঘাটতিটা পূরণ করার সম্পূর্ণ অবাস্তব, এমনটাও বলতে শুনছি আমরা কিন্তু যারা বিশ্লেষক আছেন তাদের। মানে এই অবাস্তব জায়গাটি থেকে আসলে আমরা বাস্তবে আসবো কি করে, সেই পথের আমরা দিশাটা খুঁজতে চাই। আমি একটা বিরতি নিতে হবে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ হাতেম, এই বাজেটে আমরা দেখলাম যে একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং বারবার আসলে আমরা দেখলাম যে বিরোধী রাজনৈতিক দল যেই ধরনের প্রত্যাশা করেছেন বা তারা আসলে তাদের এই বাজেটকে ঘিরে যে সমালোচনা করেছেন, সেই সমালোচনাগুলো এই সরকার কিন্তু তাদের বাজেট পাশ করার আগে সেই বিষয়গুলোকেও তারা দেখেছেন এবং সেখানে আমরা একটা পরিবর্তনও দেখতে পেয়েছি। ব্যবসায়ীদের সাথেও আলোচনা হয়েছে। যেই পরিবর্তনগুলো আপনারা এই বাজেটকে ঘিরে চেয়েছিলেন, সেই পরিবর্তনগুলো পেয়েছেন কি? আমি সেটাই বলছিলাম, শুরুতেই বলছিলাম যে অনেক বছর পরে আমাদের মানে চাহিদা, আমরা যেগুলি মানে ন্যায্য যে বিষয়গুলি বারবার উল্লেখ করেছি বিগত বছরগুলিতে, বাট বলার পরও সেগুলি হয় নাই। এই বছরই প্রথম এসে এই জায়গাগুলিকে অ্যাড্রেস করা হয়েছে এবং খুব সুন্দরভাবেই সেগুলির সমাধান করা হয়েছে। যদিও দু একটা জায়গায় একটু সমস্যা আছে, যেমন আমি আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, আমি ওই দিনও আরেকটা প্রোগ্রামে এনবিআর এর মেম্বার প্ল্যানিং উনি ছিলেন, ফারুকি সাহেব ছিলেন, সেখানে আমি প্রশ্নটা তুলেছিলাম। তো উনি সেখানে বলেছেন যে হ্যাঁ, আমি যেটা করেছি এটা সঠিক। সেটা হলো যে আমাদের আমরা যে নগদ সহায়তা পাই, এই নগদ সহায়তাটা কিন্তু একটা ভর্তুকি। এই নগদ সহায়তা আমরা দেশীয় সুতা কেনার সময় বেশি দাম দিয়ে সুতা কিনে আমরা সুতাটা দিয়ে রপ্তানি করে প্রসিডিউরালাইজ হওয়ার পর আবেদন করি এবং এক বছর পরে গিয়ে আমরা সাধারণত টাকাটা পাই, 1-1.5 বছর লাগে। তো এতদিন পরে গিয়ে টাকাটা যখন পাই, ওখান থেকে যখন 10% কেটে নেয় একটা ভর্তুকির থেকে, কারণ এটাই কিন্তু আমাদের কাছ থেকে আর নিয়ে গেছে আগে, সেখানে আবার আমার কাছ থেকে যদি ওখান থেকে এটা কেটে রাখে তাহলে এটা আমাদের গায়ে লাগে। তো এগুলো বলতে বলতে এবার ওনারা এটাকে কমিয়েছেন। অর্থনীতি মানে অর্থমন্ত্রী একটা দাবি করেছেন, মানে আপনি যেমনটা বলছেন যে আপনাদের কথাগুলো তারা শুনেছেন, তেমনি তিনি যেটি আজকে বলেছেন যে অতীতের ভুল নীতি, যে নীতির কথা আপনি বললেন, কিংবা লুটপাট, অর্থ পাচার, ব্যাংক খাতে দুর্বলতা, এই সবকিছু অর্থনীতিকে একটা চাপে ফেললেও সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে। আমি একটু শেষ করি, এই জায়গাটা একটু শেষ করি, না শেষ করলে বুঝতে পারবেন না। সেখানে এটা আমি ওনার কাছ থেকে এটা একটু ব্যাখ্যা, যদি উনি দয়া করে ব্যাখ্যাটা দেন, যে ওখানে ওনারা এটাকে 10% থেকে কমিয়ে 5% করেছেন, কিন্তু সাথে আরেকটা আকাম করেছেন। সেটা হলো ওইটা ফাইনাল সেটেলমেন্ট ছিল 10%, এটাকে 5% নিয়ে আর ফাইনাল সেটেলমেন্ট বলেন নাই, ওই কথাটা সরিয়ে দিয়েছেন। তাহলে তখন কি দাঁড়ালো? আমি প্রশ্ন করলাম, তাহলে কি এই যে টাকাটা আসবে, এটা কি তাহলে আমাদের 12% কর্পোরেট ট্যাক্সের ওখানে যাবে, না আদার্স ইনকাম হিসেবে 27.5-এ যাবে? যদি 27.5-এ যায় তাহলে 5% এখন নেওয়া হলো, আর 22.5% আমাদের পরে দিতে হবে। আর যদি 12%-এ যায় তাহলে 5% নেওয়ার পরে 7% আবার পরে দিতে হবে। পরে দিতে গেলে যে সমস্যাটা হয়, কারণ আমরা তো এমনি টানাটানি, বর্তমানে অর্থনৈতিক সংকট চরমে, সে অবস্থায় ওই পরে রিটার্ন দাখিলের সময়কে কিন্তু আমাদের হাতে টাকাটা থাকে না। তো আপনার যদি নিতে হয় তাহলে একবারে কেটে নেন, আমাদের ওই বার্ডেনটা রাখেন না। আর যদি আমাকে এখন আপনি যে 5% করলেন, পরবর্তীতে আপনি আমার কাছে আরও 22.5 চাইবেন, তাহলে 5% কেন করলেন? এটা কি তাহলে আমাকে কি, এটা কি আমি কোন ভাষায় বলবো, সরি টু সে, আমি কি তাহলে এটা কি প্রতারণা বা ধোঁকা বলবো? আপনি যেই অভিযোগটা করছেন ঠিক একই জায়গায় অর্থমন্ত্রী বলেছেন যে তারা আসলে যে ব্যবস্থাগুলো নিয়েছেন, যে পদক্ষেপগুলো নিয়েছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। না, এই নিয়ন্ত্রণে সেখানে উনি ওইটা বললেই হয়তো, আগের মতো বললে হয়তো 5% ফাইনাল সেটেলমেন্ট। কিন্তু সেটা বলেন, আপনার কাছে আসে মানে যে প্রশ্নটি করলেন, মানে এই ব্যবস্থাগুলোতে আসলেই অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো কিনা, আবার বাজেটের মূল কাঠামোটা অক্ষুণ্ণ রেখে আপনজনদেরকে লাভবান করার একটা প্রয়াস আমরা দীর্ঘদিন দেখেছি অতীতে, সেই প্রয়াসে দৃশ্যমান অবকাঠামোর জন্য একটা পূর্ণ অর্থায়ন করা হয়, সেটির জবাবদিহিতা আমরা এই বাজেটে নিশ্চিত করতে পারবো কিনা? আপনার যারা ব্যবসায়িক নেতা আছেন, এন্টারপ্রেনার আছেন, এনারা ওনাদের লাইটে, তাদের অ্যাঙ্গেলে অনেক সূক্ষ্ম বিষয়ে গভীরে যান। ঠিক সরকার আবার তার রেভিনিউ আদায়ের জন্য
এক হাতে দিয়ে এক হাতে কিছু নেয়ার জন্য সেটাও চেষ্টা করেন। কারণ সরকারের তো নিজস্ব জায়গা জমি নাই, ব্যবসা নাই। এই জনগণ, ব্যবসায়ী সবার থেকে টাকা নিয়েই আবার তাদের জন্য কল্যাণে খরচ করে। একটা জিনিস অসুবিধা হয়, আপনার এইবার তো তাও এনারা একটু ব্যবসায়ীরা বলছে যে একটু ব্যবসা বান্ধব বা একটু ভালো হয়েছে। ভালো, এগুলা বলতে হয়। কারণ ব্যবসায়ীরা যখন সরকার পরিবর্তন হয় তাকে খুশি করার জন্য একটু কথা বলে, আবার আগের সরকারের যেগুলা ওয়াজ করে, বয়ান করে, সেগুলো আবার বদলায়। এগুলো প্রত্যেকেই করে, এগুলো আমাদের সংস্কৃতি বলে অসুবিধা হয়। কিন্তু টার্গেট লস, কোনো ব্যবসায়ী কি লস দিয়ে বেশি অসুবিধায় আছে? নাই। আমি এক ব্যবসায়ীকে একটু জিজ্ঞেস করছিলাম, খালি আমার কাছে গিয়ে বলে, স্যার এই লস, এই লস, এত কোটি লস। আমরা কীভাবে লস, একটা উদাহরণ দেন। তখন বলে যে আমার এক্সপেকটেশন ছিল এই টেন্ডারটা নেওয়ার সময় আমি 50 কোটি টাকা লাভ করব। তো এখন আমি হিসাব করে দেখলাম আপনি তো অন্তত 25 কোটি লাভ পেয়েছেন। বলে যে এটা ঠিক বলছেন স্যার, 25 কোটি পেয়েছি, কিন্তু আমাদের টার্গেট ছিল 50 কোটি, আমার 25 কোটি টার্গেট লস হয়ে গেল না। তো আপনি লস যদি হিসাব সব রকমে করতে যান, সবচেয়ে আমি যেটা বলি সেটা হলো আসলে আমি কতটুক পাই আর দেশকে কতটুক দেই, কত দরকার। একটা মানুষের পেটে কতবার খাবেন, ড্রেস কতবার বদলাবেন, বাড়ি কয়শো করবেন। ওই সাইফুজ্জামানকে একজন কত বাড়ি করছে বিদেশে। আমাদের কাস্টমসের একজনের কথা পত্রিকায় উঠলো, তার অনেক বাড়ি। নজির আমরা বে বললে, আমি প্রায় বলি বে মানে তো খারাপ, বে আদব মানে আদব নাই, বেতমিজ মানে তমিজ নাই, বে আক্কেল মানে আক্কেল নাই। কিন্তু বেনজির মানে কি নজির নাই? বেনজির মানে তো ওই পুলিশের বড় বেনজির, এই নজির স্থাপন করছে। টোটাল বিশেষ সার্কেলের মধ্যে আমরা আর মামারা সবাই মিলে যদি চুরি করি, আপনি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করেন আপনি ঠিক জায়গাটা দিচ্ছেন কিনা, ঠিক পরিমাণে আইন অনুযায়ী যাটা কর দেওয়া হয় সেটা দেন কিনা। যদি দেন, কোনো আইন লাগে না, ঝামেলাটা ওইখানে হয়। অতএব এই টাসেলটা সব সময়ের, সব পুরনো। এই যে আমি থাকতে আমাকে যায় ব্যবসায়ীদের নেতা মীর আক্তার, মীর সিমেন্টের, উনি তখন FBCI প্রেসিডেন্ট, আনিসুল হক মেয়র একটা ডাইরেক্টর ছিল, রহিমা ফুডের রূপ সাহেব আরেকটা, তারা তিনজন যায় বলতেছে আপনি এই জাতীয় এই 10% 15-20 এগুলো করেন কেন? আমি তো কী করতাম বলেন? বলে যে আপনি জাকাতের রেটে ট্যাক্স করতে পারেন না, 2.5%। আমরা রাজি আছি, সরকারের পক্ষে আমি সই করব, আপনারা ব্যবসায়ীদের পক্ষে সই করে দায়িত্ব নেবেন। পরে আর আসেন না কেন? কোনটা বাদ কেন? আরে 2.5% আল্লাহর লগে মস্করা করি হয়? আল্লাহর বুদ্ধি ইংরেজের থেকেও বেশি। যে ইংরেজি রেল গাড়ি বানাইছে বুদ্ধি করিয়া, তার চাইতে বেশি বুদ্ধি হইল আল্লাহ, কারণ আল্লাহ মানুষ বানাইছে। তো আল্লাহর জাকাতটা হইল সাহেবে নেশাব থাকা পর্যন্ত 52 তোলা রৌপ্য, 7.5 তোলা স্বর্ণ, এভাবে সবসময় দিতে হবে। আর ট্যাক্সটা হাতেম সাহেব 10 কোটি টাকার ট্যাক্স এই বছর দিয়ে দিলেন, এই 10 কোটির উপর আর ট্যাক্স নাই। ওটা বিনিয়োগের ফলে লাভ হইলে তখন আসে। আমি এটাও তো বলেছি ব্যবসায়ী নেতাদেরকে, আপনারা কন্ট্রাক্ট নেন, আমি চুক্তি সই করবো। মানে সবাই নিজ নিজ জায়গা থেকে জবাব এটা চাইবে, এটা নিয়ম, ওইখানে টাসেল থাকবে। সেটাই আমরা করতে পারি না কিনা, সেখানে একটা বড় প্রশ্ন থাকে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, মানে অনেক সময় তো আমরা দেখি উন্নয়ন করার নিয়ে একটা বাজেট একটা বড় ধরনের আলোচনা হয়, সেই জায়গাটা নিয়ে একটু আপনার কাছে আমি জানতে চাই, এই বাজেটে আসলে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে যে চুক্তিগুলো রাষ্ট্রের জন্য করা হয়েছে, সেই চুক্তিগুলো পুনর্গঠন বা পুনরায় দর কষাকষি করার একটা জায়গা ছিল কিনা, বা সেটি না করে পুরনো ব্যবস্থাটি আবার নতুন করে অক্ষতভাবে এই বাজেটে টিকে আছে কিনা? চুক্তি কাঠামোর ভিতরে এন্ট্রি করবার প্রচেষ্টা কম, কিন্তু কিছু ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় আগেই বাজেটের আগে কিছু ইঙ্গিত দেওয়া আছে যে তারা কিছু চুক্তি পুনর্মূল্যায়ন করবেন, এবং সেই কাজগুলো চলছে। বিশেষ করে জ্বালানি বিদ্যুৎ খাতে যেহেতু বিপুল পরিমাণে ঘাটতি রয়েছে এবং বিপুল পরিমাণে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, সরকার এখান থেকে বেরিয়ে আসতে চায়, সুতরাং এই চুক্তিগুলোকে তারা রিভিউ করতে চান, সুতরাং সেটার ইঙ্গিত আগে রয়েছে। তবে আমি যেটা আগে বলছিলাম যে চুক্তির ক্ষেত্রে অন্যান্য যে চুক্তিগুলো সেই জায়গাগুলোতে সেই অর্থে সেরকম কোনো উল্লেখ নেই। সেটা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি বলি অথবা জাপানের সাথে যে চুক্তি বলি, এই চুক্তিগুলোর কোনো রিফ্লেকশন সেই অর্থে এখানে নেই। অথবা LDC গ্র্যাজুয়েশনের জন্য আমাদের যা করণীয় সেই রকম আসলে খুব বেশি ইঙ্গিত এখানে নেই, যেটা আসলে থাকা উচিত ছিল। আবারও পিছিয়ে গেল। কিন্তু রাজনৈতিক কৌশল এগুলা থাকতে নাই, আটকাচ্ছে চায় না। না, কিন্তু সমস্যা হচ্ছে যে 3 বছর পরে যদি আমাদের এখন 3 বছর আমরা সময় পাইও, সেটা শুরু করতে হলেও তো আসলে আমাকে কন্টিনিউশন করা দরকার ছিল। প্রতিযোগিতাবিহীন এবং এটা অবশ্যই পরিশোধযোগ্য, মানে প্রতিযোগিতাবিহীন এবং এগুলো নিশ্চিত। সেক্ষেত্রে আসলে কেন আমরা কখনোই পুনরায় দর কষাকষি জায়গাটি নিয়ে আলোচনা করি না? সেটার জন্য নির্ভর করছে চুক্তিগুলোর ভিতরে আপনার সেই ধরনের
ক্লজ থাকছে কিনা, যেটাকে আমরা বলি ফোর্স ম্যাজুরি ক্লজ। আপনার এই ধরনের ক্লজ যদি না থাকে তাহলে আপনার জন্য চুক্তিতে নতুন করে রিভিউ করা, রিনেগোশিয়েট করার সুযোগ কম থাকে। বলা হয়ে থাকে যে যখন আগের সরকারের সময়কালে আনসলিসিটেড যে সমস্ত চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির অনেকগুলোর ক্ষেত্রে এই ফোর্স ম্যাজুরি ক্লজ নেই। না থাকার কারণে এই সরকারের বিপাকে পড়েছে। এখন উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে, উচ্চ মূল্যে জ্বালানি সরবরাহ করতে হচ্ছে, কিন্তু রিনেগোশিয়েট করতে পারছে না। এবং এটার কারণে ভর্তুকির পর ভর্তুকি সরকারকে দিয়ে যেতে হচ্ছে, আগামী দিনেও হয়তো দিতে হবে। তারপরেও এই সরকার নতুন করে যেতে চাচ্ছে অনেকগুলো চুক্তির ক্ষেত্রে, এই নেগোসিয়েশনগুলো সে করতে চাচ্ছে। যেটা এই যে সরকার দেখবেন বলেছেনও সরকার যে আমরা গলার কাটার মতো বেশ কিছু প্রকল্প, প্রায় 1,500-এর মতো প্রকল্প রয়েছে যেগুলো গলার কাটার মতো সরকারের কাছে রয়েছে, সরকার বেরোতেও পারছেন না এখান থেকে, এবং এগুলোর জের হয়তো সরকারকে টানতে হবে। আর প্রশ্ন হচ্ছে যদি টানতেই হয় তাহলে অন্য কোন জায়গা থেকে সরকার ব্যয় কমাতে পারেন, অথবা সাশ্রয়ীভাবে বেসরকারি খাত কীভাবে সুযোগ করে দিতে পারেন, অথবা সরকার আয়, রাজস্ব আয় কোন জায়গা থেকে বাড়তে পারে। আমরা নিজেরা দেখেছি যে, যেটা একটু আগে আমরা বদিউল আলম ভাইয়ের কাছ থেকে, বদিউর রহমান সাহেবের কাছ থেকে শুনেছি যে সরকারের রাজস্ব আদায় করার জন্য যদি পোটেনশিয়ালিটি বলি, এই অর্থনীতি তার থেকে অনেক বেশি পোটেনশিয়ালিটি রয়েছে। আমরা 2021 সালের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছিলাম যে ওই বছর যা রাজস্ব আদায় হয়েছে তারও প্রায় সম পরিমাণ বা তার থেকে অর্ধেক পরিমাণ রাজস্ব আদায় করবার মতো ক্যাপাসিটি এই অর্থনীতির ছিল, কিন্তু হয় নাই কেন? কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য এইগুলো হয়নি। এবারের বাজেটে এই জিনিসগুলোকে আবার তারা নতুন করে আনতে চেয়েছে। যে এই জায়গাটিতে কিন্তু রাজনৈতিক দলের যে কথা বারবার বলছিলেন জনাব বদিউর রহমান, সেই জায়গাটিতেও একটা অভিযোগ আছে, মানে যেই কয়েকটি আসলে আমি বলছিলাম যে মোটা থেকে 4টি প্রবণতা থাকে বাংলাদেশে বাজেটের সময়, যেগুলো সবসময় অপরিবর্তিত থাকে। তার মধ্যে একটি নিঃসন্দেহে যারা সুবিধাবাদী, যেই সংগঠিত স্বার্থান্বেষী গোষ্ঠী আছে, তাদেরকে খুশি রাখার একটা প্রবণতা দেখা যায় বাজেটে। এবারের বাজেটেও কি আপনারা সেই প্রবণতা দেখেছেন কিনা? ফিরে আসবে একটি বিরতির পর। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, যে জায়গাটিতে ছিলাম আমরা আসলে 4টি যে প্রবণতা সবসময় বাজেটে অপরিবর্তিত থাকে তার একটি নিয়ে আলোচনা করছিলাম। মানে সুবিধাভোগী যারা থাকেন সেই স্বার্থান্বেষী মহলকে সরকারও দেখা যায় যে খুশি রাখার একটা প্রবণতা রাখেন প্রতি বাজেটে। এবারও কি আমরা সেই বাজেটে সেই প্রবণতা দেখেছি? দেখুন, সরকারের ভিতরে কিছু কিছু প্রবণতার ভিতরে একটা হচ্ছে স্থানীয় শিল্প প্রতিরক্ষণ। তো সেই প্রবণতাটা এটা রয়েছে। এখন আপনি স্থানীয় শিল্পের ভিতরে বড় বড় কিছু শিল্প গোষ্ঠী রয়েছে যারা কিছু কিছু খাতে তাদের এক ধরনের প্রভাব রয়েছে। এখন যে ধরনের প্রতিরক্ষণ করেন তারা ইনভলভ হোক বা না হোক, সুবিধাটি তাদের কাছে যায়, এটা রয়েছে। কিন্তু তার মানে এই না যে বিশেষ গোষ্ঠী বা তারা সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তারা ইনভলভ হচ্ছে না, তা না। কিন্তু আমাদের এখানে কিন্তু বাজেট সিজনে আমরা প্রায়শই দেখি বড় বড় কোম্পানিগুলো, গ্রুপগুলো সরকারের উপরে এই রাজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ব্যাপকভাবে প্রভাব ফেলে, হয় সরকারের মন্ত্রীকে দিয়ে, অথবা রাজনৈতিক নেতাদেরকে দিয়ে, অথবা নিজেরা। আমি নিজেই দু একটা জায়গায় এরকম অফার পেয়েছি যে ভাই আমাদের একটা রিপোর্ট লেখা আছে, শুধু আপনার নাম দিয়ে যাবে। তা আমি বললাম যে আমার নাম দিয়ে কেন যাবে? আমি বলি কী রিপোর্ট? এই সংক্রান্ত রিপোর্ট, আমরা কিছু শুল্ক ছাড় চাচ্ছি, কিন্তু এটা আমরাই তৈরি করে দিয়েছি, বাট আপনার নাম দিয়ে আমরা এটা জমা দিব। আমরা এটা থেকে বুঝতে পারি যে হ্যাঁ, তারা কী ধরনের প্রবণতা নিয়ে কাজ করেন এই বাজেট সিজনে। ওই প্রবণতাটা আছে এবং এটা আগামী দিনেও থাকবে। কিন্তু এবার যেটা আমরা বলছি যে ওটার বাইরে গিয়েও এক ধরনের চেষ্টা রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, মাঝারি ব্যবসায়ীদের জন্য, দেশীয় শিল্পের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, আইসিটি খাতের জন্য খুব বড়ভাবে অনেকগুলো জায়গায় এবারে রাখা আছে, তরুণ উদ্যোক্তাদের জন্য, রপ্তানিকারকদের জন্য। এই ধরনের উদ্যোগে বিভিন্ন রকমের চেষ্টা, কৃষিকাজের সাথে জড়িত যারা তাদের জন্য এই ধরনের প্রবণতাগুলো আছে। সহজ করে যদি আমি বলি, আপনারা তো গবেষণা করেন, বিষয়গুলো হয়তো জটিল, যারা একেবারে সাধারণ দিন আনে দিন খায় মানুষ, তারা কি আসলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কিনা আগামীকাল থেকে? সেই জায়গাটার তাদের স্বস্তির জায়গা কিন্তু দু একটি জায়গা। তারা স্বস্তির জায়গা খুঁজে হচ্ছে জিনিসপত্রের দামে, তারা স্বস্তির জায়গা খুঁজে হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে। এই দুটো জায়গাতে যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। জিনিসপত্রের দাম সম্ভবত মূল্যস্ফীতি যা টার্গেট করা হয়েছে 7.5% ধরে রাখতে চান, এটা খুব সহজ হবে না।
এবং প্রবণতা যেরকম তাতে উচ্চ মূল্যস্ফীতি এই অর্থ বছরটিও কাটাতে হবে, সেটা সাধারণ মানুষের জন্য জটিল। আর দ্বিতীয় যেটা, নতুন কাজ পাওয়া, বেতন বৃদ্ধি, তাদের আয়ের সুযোগ, সেটা হতে হবে বেসরকারি খাতকে দিয়ে। সুতরাং বেসরকারি খাত যদি নতুন বিনিয়োগ নিয়ে না আসে, বেসরকারি খাতের জন্য যদি ব্যবসার পরিবেশ সহজ না হয়, যেটা তারা বলছেন করবেন, এগুলো না হয়, তাহলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া বা তাদের বেতন বৃদ্ধি বা আয়ের সুযোগ সৃষ্টি, সেটা কিন্তু হওয়াটা খুব সহজ না। সাধারণ মানুষ যে দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন বাজেটের সময় মোহাম্মদ হাতেম, সেটি হচ্ছে যে কাজ পাচ্ছি কিনা, আমি কাজ করতে পারছি কিনা, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আসলে কতখানি কমলো, মানে আমার হাতের নাগালের মধ্যে কিনা। এবং এই দুটো জিনিস নিয়ে যখনই আলোচনা হয়, সবার আগে এই আলোচনার তীরটা যায় ব্যবসায়ীদের দিকে। ব্যবসায়ীরা আসলে এবার এই দুটো কাজকে, জায়গাটিকে সহজ রাখতে পারবেন কিনা? আচ্ছা, আপনি প্রথমেই আসি যে আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতি, মানে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় পণ্য বা অন্যান্য যে জিনিসের মূল্য বৃদ্ধি, এটা কি ব্যবসায়ীদের কারণে ঘটে? আপনি দেখেন তো, আপনার যেই মহল্লায় আপনি থাকেন, সেই মহল্লার মধ্যে যে ফুটপাতে বা আপনার বাসার সামনে ও রাস্তার অলিতে গলিতে মোড়ের মধ্যে ভ্যান নিয়ে যেই লোকটা দাঁড়ায়, সেই লোকটার থেকে প্রতিদিন 500 থেকে 1000 টাকা করে কে নেয়, কারা নেয়? এই এই আপনার ঢাকা শহরে যে সারা বাংলাদেশ থেকে যে পণ্যগুলি আসে প্রতিদিন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, পণ্য, সবজি, মাছ, এগুলি যা আসার পর একটা ধরেন যাত্রাবাড়ির ওই সাইডে একটা কারণ বাজার বা এই সাইটগুলিতে প্রতিদিন যে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়, এটা কারা করে? এটা বন্ধ করেন না আপনি। সরকার যদি এটা বন্ধ করতে পারে, তাইলেই তো ওই ব্যবসায়ীদের দিকে আঙ্গুল দেওয়ার দরকার নাই। অটোমেটিক্যালি দেখবেন যে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমে গেছে, মূল্যস্ফীতি কমে গেছে। সেই কাজটা তো আমরা কোনো সরকার কি দেখলাম না এই জায়গাটা কন্ট্রোল করতে। আমার বাসার সামনে প্রতিদিন যারা বসে জিজ্ঞেস করি কত টাকা দেওয়া লাগে, 500 টাকার নিচে কেউ সামান্য একটা ভ্যান নিয়ে দাঁড়ায়, তার কাছ থেকেও 500 টাকা নিয়ে যায়। তাহলে কারা নেয় এগুলি? এখন কারা নেই, এখন কারা নেই? সরকার নেই। হ্যাঁ, তো সেটা দেখুন এখন কারা নেয় এগুলি। আচ্ছা, এবার আসেন আপনি ব্যবসায়ীদের। আমরা বলবো এবারের বাজেটের মধ্যে অনেক কিছু ভালো দিক আছে। যেমন ধরেন আমরা যেটা, আমি বিশেষ করে বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খান সাহেব এবং অর্থমন্ত্রী দুইজনকে এবং তার যে এনবিআর টিম, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন আমরা এআইটি ফেরত, এটা এর আগেও আমি বলেছি এই কথাগুলি, এআইটি নেওয়া হচ্ছে, এটাকে ফাইনাল সেটেলমেন্ট দেওয়া, টাকাটা পুরোটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছিল, সেটাকে আবার ফেরত সমন্বয় এবং ক্যারি ফরওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। আবার পাশাপাশি সোলার সিস্টেমটাকে এবার সম্পূর্ণরূপে এই জায়গাটাকে মানে ব্যবসা আমাদের জন্য যাতে সহনীয় করে ব্যবসা বান্ধব করা হ্যাঁ হয়েছে। করা হয়েছে। আবার দেখেন, আমরা অনেক দিন দাবি করেছি কাস্টমসের এই বন্ড সিস্টেমে যাদের বন্ড নাই, তারা র মেটেরিয়ালস আনতে পারছিল না, লোকালি যারা বন্ড, সেই জায়গাগুলিকে ক্লিয়ার করা হয়েছে। এই জায়গাগুলি অনেক কিছুই সহজীকরণ করা হয়েছে। মানে সহজে আমরা মনে করি যে এই বাজেটের মধ্যে এই জায়গাগুলি সহজীকরণ করাতে ব্যবসা বান্ধব হয়েছে। বদিউর রহমান, মানে বাজেট নিয়ে যখন আলোচনা হয়, বাজেটটা আসলে বাস্তবায়ন হবে কিনা সেই সংখ্যাটা সর্বোচ্চ বেশিবার আসলে আমরা হয়তো চিন্তা করি। এই বাজেটটা এখনকার যে পরিস্থিতি আছে সেখানে বাস্তবায়ন হবে কিনা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিরোধী রাজনৈতিক দলের নেতা জামায়াতের আমির, তিনি একটি প্রস্তাব করেছেন যে জানুয়ারি এবং ডিসেম্বর যদি অর্থ বছর করা হয়, সেক্ষেত্রে বাজেট প্রণয়ন এবং বাজেটের বাস্তবায়নের কার্যকারিতা বাড়বে বলে কি আপনার মনে হয়? বিড়াল সাদা না কালো এটা তো বেশি বিবেচনা, ইঁদুর ধরতে পারে কিনা। আপনার ইন্টারন্যাশনালি সব জায়গায় যদি জুলাই জুন চলে, তারা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে এখানে জুলাই জুনের মধ্যে আপনার কি নক্তা ফাইলেন, কোনখান দিয়ে জের জবর কমে গেল, দিস ইজ নট এ ভাইটাল ইস্যু। ইস্যুটা হইল এই যে বিরোধী দলীয় নেতা বলছেন না, তো বেসিক কোশ্চেনে যদি যায়, বিরোধী দল তো নাই, এখন তো এক দল। আপনি বিরোধী দল পেলেন কোথায়? বাজাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশ জামাতে ইসলামী, এরা তো এক দল। এখন যেহেতু বড় একটা শক্তি এই দুই দলের প্রতিদ্বন্দ্বী, তারা নিষিদ্ধ করে রাখছেন পোলাফানের বেস্কির পরে, এখন তারা না থাকাতে এরা বিরোধী দল করছেন। তো এরকম বিরোধী দল তো হাসিনা এরশাদকে করেছিল, ওটা বলে লাভ নেই। আপোষে এগুলা কথা হলে পিরিয়ডটা চেঞ্জ করলে বলা হয় যে বর্ষাকালে কাজ হয় না, বর্ষাকাল তো জানুয়ারি ডিসেম্বর করলেও এক সময় বর্ষাকাল আসবে। পিরিয়ডটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইল আপনার ফ্যাক্টর কারা বাস্তবায়ন করবেন, কারা। প্রত্যেকটা খাতে যিনি যার যে দায়িত্ব, আমি আমারটুকু চেয়ে নেব, তিনি তারটুকু দেবেন। ওই যে বললেন এখন তো ফেসিস্ট নেয়, তাহলে তার বাসার সামনে ব্যাংক থেকে টাকা কে নিচ্ছে, আগে কারা নিত?
আপনি গুড গভর্নেন্স যদি ক্রিয়েট করতে চান, সেটা যদি সক্ষম না হন, তাহলে এই আবার এই বিশ্বাসটা বিরোধী দলের চলবে। সমালোচনার মুখে বেশ কিছু ইতিবাচক আমরা কিন্তু পদক্ষেপও নিতে দেখেছি। কালো টাকা সাদা করার যে সুযোগ ছিল সেটাকে বাতিল করা হয়েছে। এটা বিরোধী দলের কোনো ক্রেডিট নেই। এটা প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে জিয়াউর রহমান সাহেব, এবার এসে বন্ধ করছে তার ছেলে। এগুলা এক এক সময় এক একটা সুবিধা অসুবিধা দেয়। এবার জমি রেজিস্ট্রেশনে বলছিল না কম রেজিস্ট্রে করলে ওটা আনবে, সমালোচনা হলে ওটা বাদ দিল। এগুলা বাজেট প্রণয়নের টেকনিকটা তো জানেন যারা করে, আমরা যারা করে আসছি। আগে একটা দর্শন থাকে, রাজনৈতিক দর্শন বলে দেয় যে আমার এই খাতে এই কিছুটা ইন্ডিকেশন দেয়া থাকে। ওই দর্শনটা অনুযায়ী আগের বছরের কাগজটা বের করে তখন কোথায় কতটুকু চেঞ্জ করা হবে সেগুলা করা হয়। এই বাজেটটা কি তাহলে জনজীবন একটু স্বস্তি ফিরিয়ে দিতে পারবে আমাদের? এইটা আপনার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাস্তবায়ন হোক। আমি নতুন এনবিআর চেয়ারম্যানকে একটু অভিনন্দন জানাই। আমার আত্মজীবনীতে লিখা ছিল যে নিজেদের ক্যাডার থেকে আগে দেয়া হোক। যদিও আব্দুর রহমানও ট্যাক্স ক্যাডার ছিল, অন্যদিকে যাইয়া সচিব হয়ে পরে আসছে, এটা ভালো করেছে একটা। আর সরকারকে একটু সাধুবাদ দিই, সরকার এইবার অন্তত আবার ওই যে ঠিকাদারি নিয়োগটা দিয়ে নাই, যে পদের মধ্যে কেবল বারবার নিজের লোক বলে ঠিকাদারি দেওয়া বছরকে বছর চেয়ারম্যানের, সেটা করেন নাই এবং তাদের নিজেদের ক্যাডার থেকে দিয়েছে। আমরা তার সাকসেস কামনা করি। নিশ্চয়ই আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই। একটা পয়েন্ট আবার একটু বলতে চাই, যেটা 10 সেকেন্ড। যেটা উনি বলছিলেন যে বড় ব্যবসায়ীরা, সফল ব্যবসায়ীরা বাজেটে প্রণয়নের সময় ভূমিকা রাখে। এটা স্বাভাবিক, কারণ বড় ব্যবসায়ীরা কিন্তু ওই কাঠঘর পোড়ায়া প্র্যাকটিক্যালি সব মানে ফেস করে তার এই পর্যায়ে আসছে গিয়ে তারা ওই জায়গাটা অনুধাবন করেছে। তো যার ফলে তারা বুঝে যে কোন জায়গাটা সহজীকরণ করার জন্য কোথায় কি করা দরকার। আমরা সেই যার প্রত্যাশা কারণে রাখতে ওনারা চাই এই ভূমিকাটা বাজেটও জীবন রাখতেই পারে। বান্ধব হোক, জনমুখী হোক। বদিউর রহমান, মোহাম্মদ হাতেম, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।